বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আজকে এখন জিওপলিটিক্সের যে স্টোরিটা নিয়ে আলোচনা করব, সেটা একটু দুঃখজনক স্টোরি। সেটা আমি আগে আপনাদের বলেছি। আমি গত 5ই জানুয়ারি একটা ভিডিও করেছিলাম অন সুচির বালাজিস ডেথ ইন সান ফ্রান্সিসকো, আমেরিকা। সেখানে বলেছিলাম যে সুচির বালাজি একজন একদম সদ্য যুবক, উঠতি যুবক, সামান্য মাত্র বয়স। হ্যাঁ, সে সান ফ্রান্সিসকোতে তার অ্যাপার্টমেন্টে গত নভেম্বর মাসের 22 তারিখে মারা যায়। এবং তার বাবা হচ্ছেন, তার মা হচ্ছেন পূর্ণিমা রাও এবং বাবা হচ্ছেন বালাজি রামমূর্তি। তো এরা দুজনেই এনআরআই, মাইগ্রেটেড পিপল আমেরিকাতে, এবং এদের একমাত্র সন্তান ছিল সুচির। এবং সে অত্যন্ত মেধাসম্পন্ন মানে যুবক ছিল, এবং সে ওপুনিয়াতে চাকরি করতো এবং ওপুনিয়ায় পরে সে ছেড়ে দিয়েছিল। আমরা যারা ইদানিংকালে চ্যাট জিপিটি বা ওপুনিয়ায় বা এআই নিয়ে খুব গর্ববোধ করি, যে যা কিছু কোশ্চেন করি চ্যাট জিপিটি তার উত্তর দিয়ে দেয়, বা ওপুনিয়ায় এমন কিছু নেই যা পাওয়া যায় না, বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী দিনে সমস্ত কিছু পৃথিবীকে বদলে দেবে, এরকম একটা আমরা গর্ববোধ করি। এবং যারা এসব নিয়ে একটু প্র্যাকটিস করি তাদের এই ঘটনাটা জানা আজকের দিনে খুব দরকার। এখন এই যে যে মৃত্যুটা হয়েছিল, সেই মৃত্যুটার পর আজকে ধরুন প্রায় 2 মাসের কাছাকাছি হতে চলেছে। তো সেই 2 মাসের কাছাকাছি হতে চলেছে, এই 2 মাসে গতকাল হচ্ছে কি যে সুচিরের মা পূর্ণিমা রাও আমেরিকার একজন বিশিষ্ট সাংবাদিক ট্রাকার কার্লসন, সে ট্রাকার কার্লসনকে তার পডকাস্টে একটা ইন্টারভিউ দিয়েছেন। এই ট্রাকার কার্লসনকে, তিনি একজন সান ফ্রান্সিসকোতে জন্মানো ক্যালিফোর্নিয়ার একজন মানুষ। তিনি একজন পলিটিক্যাল কমেন্টেটর ছিলেন এবং ফক্স নিউজে তিনি দীর্ঘ প্রায় 7-8 বছরের বেশি কাজ করছেন। তারপর ফক্স নিউজ ছেড়ে দেওয়ার পর তিনি নিজে একটা ওই কোম্পানি করেছেন, ট্রাকার কার্লসন নেটওয়ার্ক। সেই ট্রাকার কার্লসন নেটওয়ার্কে তিনি বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে এবং বিভিন্ন বিশেষ বিশেষ ঘটনাকে নিয়ে তিনি এইগুলো আলোচনা করেন। তিনি একজন আমেরিকান কনজারভেটিভ পলিটিক্যাল কমেন্টেটর অ্যান্ড কনস্পিরেসি থিওরিস্ট। সে এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন তদন্ত বা সেই সব নিয়ে বিভিন্ন নিউজ করে। তো সেই যে ট্রাকার কার্লসন, সে হচ্ছে যে গতকাল ওই পূর্ণিমা রাও অর্থাৎ সুচির বালাজির মাদার, যে যিনি, তাকে একটা ইন্টারভিউ করেছেন। ইন্টারভিউটা অনেক বড় মানে প্রায় 1 ঘন্টার বেশি। তো আমি আজকে সকালে সেই ইন্টারভিউটা শুনছিলাম। একজন মায়ের যে বেদনা, পুত্রহারা বেদনা, সেটা দেখার মতো এবং শোনার মতো। আপনারা বলতে পারেন যে কত সন্তানিত, কত মা বাবার বুক ছেড়ে চলে যাচ্ছে বিভিন্ন কারণে। এরকম মার্ডার তো সব দেশেই কম বেশি হয়, হত্যা কম বেশি সব দেশেই হয়। কিন্তু একটা অত্যন্ত প্রতিভাবান যুবক, যে সে হচ্ছে কি যে অসময়ে চলে গেল এবং আমেরিকার মাটিতে চলে গেল, যার অফুরন্ত সম্ভাবনা ছিল, সেটা একটা সত্যিই খুব দুঃখজনক ঘটনা। এবং তার মা যে সমস্ত অভিযোগগুলো তুলেছেন, তিনি ঘুরিয়ে ফিরিয়ে প্রায় ওপেনলি ওপুনিয়াকে হচ্ছে কি যে কিন্তু দায়ী করছেন। ওপুনিয়ার যে অনার, সে হচ্ছে স্যামুয়েল হ্যারিস অল্টম্যান বলে। তো তাকে শর্ট নামে লোকে অল্টম্যান বলে ডাকে। সে চিকাগোর ইলিনসে জন্মগ্রহণ করেছিল একটা জুইস ফ্যামিলিতে। সে প্রথমে এলন মাস্কের সঙ্গে যোগদান করে একসাথে জয়েন্টলি এই ওপেনিয়া শুরু করেছিল, 2016 সালে সম্ভবত। তারপরে 2017-18 সালে সে হচ্ছে কি যে ছেড়ে দিয়ে চলে যায় এলন মাস্ক। ফলে সে নিজে একমাত্র তার এক্সিকিউটিভ ডিরেক্টর বা চিফ এক্সিকিউটিভ অফিসার যেটা বলে, সেটা হচ্ছে ওখানে ওপেনিয়ায় 2019 সাল থেকে 2018 সালে যখন ছেড়ে চলে যায় এলন মাস্ক, 2019 সাল থেকে সে চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ এই ওপেনিয়ার মানে অনার বা মালিকই বলা যায়, সেইভাবে সে হচ্ছে যে ফাংশন করছে। দেখেন এই যে মৃত্যুটা, এই মৃত্যুটাতে ঘুরিয়ে ফিরিয়ে তার উপর একটা প্রায় খুব বেশি বয়স নয়, তারও বয়স ওই 39-40 হবে, কিন্তু সেই তাকে কিন্তু এখন ঘুরিয়ে ফিরিয়ে পূর্ণিমারাও তাকেই দায়ী করে দিয়েছেন যে ওপুনিয়াই তার ছেলের মৃত্যুর জন্য দায়ী, তার ছেলেকে মার্ডার করেছে, এরকম তিনি পরোক্ষে বিষয়টা বলতে চেয়েছেন। এই যে আপনার ট্রাকার কার্লসনের শো, সেই শোটা আমি শুনছিলাম,
আপনাদেরকে শুরুটা এবং শেষের দিকটা একটুখানি শোনাতে পারি, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন একটা মায়ের বেদনা কি বলে। একজন একটু প্রতিভাবান, অতি প্রতিভাবান ছেলে যদি চলে যায়, তার মনে কি দুঃখ এবং কি কষ্ট। এবং তিনি পরিষ্কার বলছেন যে তারা কোনো মতেই বিশ্বাস করছেন না যে এটা এটা স্বাভাবিক মৃত্যু অথবা সুইসাইড, যেটা সান ফ্রান্সিসকো পুলিশ সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছে এবং বিভিন্নভাবে বাবা মাকে বিভিন্নভাবে হচ্ছে কি যে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং যেভাবে তারা তাদেরকে সময়ে ঢুকতে দেয়নি এবং সামান্য মাত্র ঢুকে চলেছে, কোনোরকম ইনভেস্টিগেশন করেনি। তারা এখনও সেই সান ফ্রান্সিসকোর ফ্ল্যাটকে এখনও বন্ধ করে চাবি দিয়ে রেখেছেন এবং সেখানে কাউকে ঢুকতে দেননি। সেই সমস্ত তথ্য সেখানে আছে। সেখানে যেখানে সে পড়েছিল তার পাশে যে বন্দুক পড়েছিল এবং তাকে যেভাবে পিছন থেকে ঠেলে মারা হয়েছে বলে তিনি দাবি করছেন এবং তিনি খুব ওপেনলি সব বিষয়টা আজকে প্রায় 1 ঘন্টার বেশি একটা ইন্টারভিউয়ে ওই ট্রাকার কার্লসন করেছে। ট্রাকার কার্লসন একজন খুব নামী সাংবাদিক সেই অর্থে এখন আমেরিকার বুকে, তাকে তিনি দিয়েছেন এবং সেটা খুবই শুনতে কষ্ট লাগলেও এগুলো শুনতে হবে যে একটা মানুষের জীবনে কিভাবে কত কষ্ট এবং কত দুঃখ নেমে আসে। একজন প্রতিভাবান যে যুবক তার অসময়ে চলে যাওয়াটা কত ক্ষতিকর। আমাদের দেশেও অনেকে হয়েছে। আমরা সুশান্ত সিং রাজপুত নিয়ে দীর্ঘদিন শুনেছি যে এই কীভাবে সুশান্ত সিং রাজপুত মুম্বাইয়ে একটা ফ্ল্যাটের মধ্যে মারা গেছিল, সেই নিয়ে সারা ভারতবর্ষে সুশান্ত সিং রাজপুত বিচার চাই এই নিয়ে একটা দীর্ঘ মুভমেন্ট চলেছিল। কি ফাইনালি সেটা খুব একটা কিছু তার তদন্ত এগোয়নি বা ফাইনালি কে যে তাকে হত্যার সঙ্গে সরাসরি যুক্ত সেটা খুব একটা আমার তো নলেজ এখন পর্যন্ত আসেনি যে কেউ মানে দোষী সাব্যস্ত হয়েছে বা জেল খাটছে বা কারো কোনো বিশেষ শাস্তি হয়েছে। আমার নলেজ এখনো পর্যন্ত আসেনি। এরকম ঘটনা ঘটেছে আমার দেশে। এরকম অত্যন্ত প্রতিভাবান সব ছেলে একজন সিনেমা আর্টিস্ট ছিল এবং সে অত্যন্ত প্রতিভাবান যুবক ছিল। এরকম ঘটনা ঘটে থাকে, কিন্তু এরকম ঘটনার পরে মা বাবা যেভাবে বলছেন এবং যেটা সুচির ব্যানার্জি সে হুইসেল ব্লোয়ার হতেছিল, অর্থাৎ ওপেন এআইয়ের ভেতরে বা চ্যাটজিপিটির ভেতরে কীভাবে কপিরাইট ভায়োলেশন হচ্ছে এবং এছাড়াও যে আরও অনেক রকম ব্যাপার ভেতরে আছে যেগুলো পূর্ণিমাজি ওপেন করে খোলাসা করে খুব একটা বলেননি। বলেছেন সবটা আমার পক্ষে বলা সম্ভব নয়, বাট দেয়ার ইজ সামথিং রং। এবং তিনি সরাসরি বলছেন এই যে টেক লবি, এই টেক লবি এর পেছনে ভীষণ দায়ী এবং যারা অর্থবান তারা যে সব কিছুই করতে পারে এইটা উনি বলেছেন। এবং একটা শব্দ 2-3 বার বলেছেন, আমি শুনছিলাম, আমি পুরো মনোযোগ সহকারে তার পুরো এই ইন্টারভিউটা শুনেছি। এবং মাফিয়া শব্দটা তিনিও 2-3 বার ব্যবহার করেছেন যে এটা এই ধরনের একজন মাফিয়া যারা হচ্ছে যে করতে, এবং একজন হুইসেল ব্লোয়ারকে মারার পরেও যেভাবে পুলিশের তদন্ত করেছে সেটা হয়নি এবং আমরা শেষ দিকে ছাড়বো এবং এর বিচারটা চাই, তার আত্মা যাতে শান্তিতে থাকে এবং উই ওয়ান্ট জাস্টিস। সে একজন আমেরিকান বর্ন সিটিজেন, আমরাও একজন মাইগ্রেটেড পারসন এবং আমরাও এখানকার সিটিজেন, আমেরিকান সিটিজেন, কিন্তু আমরা এর বিচার চাই। তার যে অটপসি করা হয়েছিল সরকারি তরফ থেকে তা বাদ দিয়েও তারা যখন ওই ফুনারেল সেন্টারে যায় তারা বলেছে এটা একটা প্রাইভেট অটপসি করানো দরকার। সেই প্রাইভেট অটপসি তারা করিয়ে রেখেছে, রিপোর্ট করে রেখেছে এবং এর মধ্যে তারা আইন কানুন নিয়ে অনেক আলোচনা করেছে, বড় বড় অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রথমের দিকে যে সমস্ত অ্যাটর্নির সঙ্গে তারা যোগাযোগ করেছিল সেই অ্যাটর্নিরা 1 নম্বর অ্যাটর্নি 2 নম্বর অ্যাটর্নি তারা পরবর্তীকালে তারাও এটাই সুইসাইড কেস বলে চালানোর চেষ্টা করছে। পরবর্তীকালে তারা আরও একজন বড় অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করে তারা এই কেসটা মুভ করার চেষ্টা করছেন এবং তারা এটাকে নিয়ে সান ফ্রান্সিসকো যে গভর্নর সেখানকার গভর্নরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, ওখানকার মেয়রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। কেউই খুব একটা তাদেরকে সন্তোষজনক কোনো উত্তর বা সন্তোষজনক কোনো আগামী দিনে যে অ্যাকশন নেওয়া হবে সেটা কিছু বলেননি। তিনি দাবি করেছেন যেটা একমাত্র FBI ইনভেস্টিগেশনে আমাকে একমাত্র জানা যাবে যে এইটা কি হতে পারে আর কি এর পিছনে কী কারণ আছে এবং কে এর সঙ্গে যুক্ত এবং তার যে বিভিন্ন সূত্রগুলো তিনি খুব খোলা করে বলেছেন। এবং যে নিউ ইয়র্ক টাইমস যেটা সুচির ব্যানার্জির ইন্টারভিউটা পাবলিশ, আসলে সুচির ব্যানার্জি এই যে ভিতরে চ্যাটজিপিটি এবং ওপেন এআইয়ের ভিতরে যে গোলমালটা হচ্ছে এটা একটা কানাডার একটা নিউজ চ্যানেলকে একটা নিউজ হচ্ছে যে সে একটা ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউটা পরবর্তীকালে নিউ ইয়র্ক টাইমস সেই ইন্টারভিউটা ছেপে দেয় যে সে হুইসেল ব্লোয়ার হতে চাইছে যে ওপেন এআই এবং চ্যাটজিপিটির ভেতরে কী গোলমাল সব আছে, কী গোলমাল সব হচ্ছে, কপিরাইট এবং তার সঙ্গে আরও কিছু ব্যাপার আছে। সেইটা পরেই এটা খুব বেশি মানে আমেরিকান মিডিয়াতে প্রচারে আসে এবং প্রচারে আসার পরে সেই বিষয়টা খুব গভীরতা পেয়ে যায়। তো সেই যে পডকাস্ট, সেই পডকাস্টে আমি শুনছিলাম। আপনারা সময় যদি হয় আগামীকাল শনিবার রবিবার ছুটি আছে, আপনারা শুনতে পারেন। আমি গোড়ার থেকে একটুখানি, মাঝে একটুখানি, শেষে একটুখানি শুনিয়ে আমি এই ভিডিওটা শেষ করব। তবু আপনারা একটু শুনুন যে অল্প করেও আপনি বুঝতে পারবেন যে একটা মায়ের কি কান্না, মায়ের কি কষ্ট, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে না কিন্তু যেন পাথর হয়ে গেছেন। তা সত্ত্বেও তিনি প্রতিটি কথার
ওই যে ট্রাকার কার্লসনের যে তীক্ষ্ণ প্রশ্নবাণ, সেই তীক্ষ্ণ প্রশ্নবাণগুলোর তিনি কীভাবে উত্তর দিচ্ছেন তার খণ্ডিত কিছু অংশ আমি আপনাদেরকে শোনাতে চাইছি। একটু শুনুন, আশা করি বুঝতে পারবেন। আমি আবার একটু বলেও দেব যে সে কীভাবে তার ছেলের বর্ণনা দিচ্ছে এবং তারপরে কীভাবে বিষয়টা একটু একটু করে বলছেন তিনি, সেটা আপনি একটু শোনাচ্ছি। Thank you very much for joining us. So, My son, I owe this to him. well, this is a remarkable story. So we were connected by someone we both know. I had followed this casually in the media. I didn't know what to make of it. Your son died in November. You commissioned an examination by a forensic pathologist, independent forensic pathologist called Dr. Dinesh Rao. I have it right here, accompanied by photographs that you took. And I don't think any honest person looking at this would conclude this was a suicide. There's an awful lot of evidence that it wasn't. I was actually shocked by it. So I want to get into the details of what may have happened, but I'd like to start, if you don't mind, by hearing about your son. Who was he? How old was he? What did he do? What was he like? Sure. Suchir was a prodigy. From birth, we knew he was gifted. And for living, he studied his bachelor's in computer science from UC Berkeley, the top school. He had 4.0 GPA throughout. As soon as he graduated, he started working in OpenAI as a researcher, AI researcher. His first project was WebGPT, for which a fresh graduate, he took the lead role. And that WebGPT turned out into be ChatGPT, an application. Yes. This was a publication of 4 people. One of them is Suchir. Following this, he worked at OpenAI for pre-training data. That means he was scooping up all the internet data, feeding to ChatGPT's AI model. Following this, he worked which is the fuel that it runs on. It needs massive amounts of data in order to become what it is, right? That's the requirement. It's an AI model, and for the AI model, there need to be data fed, and this data is what everybody is saying is copyright data. That's what all the lawsuits are against. Yes. He was involved in fueling that data. He was directly involved in that part of the business. Yes. He knows inside out. Yes. Following that, he worked directly on the ChatGPT application team itself under John Schluman. In this team, he was vital. His former boss, John, claims that his role was vital in ChatGPT team, and he did some kind of tuning and optimization, made it very efficient. It's a significant contribution. But the irony is he was never acknowledged by OpenAI, and even after he left OpenAI, after his death also, no one has acknowledged him. Prior to joining OpenAI, he was so qualified. He was national champion in 2016 for Computing Olympiad. That means he was a top programmer of 2016. Following that, he took a gap year. At 17, he said he doesn't need a degree. Right after 12th, he said, I don't need a degree. I don't need to go to college. He took up a job in Quora as software engineer. He was hired with $25,000 sign-on bonus and a pay equivalent to a master's or a bachelor's holder. He worked there for a year, and then he joined UC Berkeley after taking a gap year. It took a lot of effort on parents' end to persuade him to go back to college, for which he was grateful throughout. In UC Berkeley, he represented UC Berkeley for ACM ICPC Inter-College Programming Contest, the World Contest. He went to China along with his team. That was in 2017. 2018, he won $100,000 award for a TSA competition. This is for passenger screening algorithm, which TSA has implemented today. He was shining all throughout his life. Prior to this, at the age of 11, he got 680 in SAT. And then at 14, the paper he wrote makes me believe he's a prodigy. That science paper is about quantum computing, optimizing a CPU. And he talks about VLSI design that my friends claim they studied in their masters in electronics and communications. All these things make me believe he's a prodigy, and he's demonstrated he had exceptional abilities. And it sounds like he did. So it sounds like from reading about it that he ran into trouble only when he began to question
whether or not the data that was being fed to OpenAI was copyrighted. He never raised the voice when he was within OpenAI because he had concerns that management will not approve. And he started to question all these when ChatGPT became profit making. As long as it was non-profit, it was okay. 42 lakhs per annum. Wow, 42 lakhs, that's your এটা অ্যাড এসে গেল, সেই জন্য আমি এটা বন্ধ করলাম। তো বিষয়টা হচ্ছে কি যে শুনলেন তো যে একটা কত মানে একটি 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 যুবক মানে 11 বছর বয়স থেকে হাউ মেরিটোরিয়াস হি ওয়াজ, হ্যাঁ মানে কত বুদ্ধিমান ছিল ছেলেটি, এবং সে শুরুর থেকেই কিভাবে মানে পুরো ব্যাপারটাকে মানে কম্পিউটার সায়েন্সটাকে নিজের বুদ্ধি দিয়ে এবং ব্রেন দিয়ে সে এত মেরিটোরিয়াস ছিল যে সেটাকে একদম যাকে বলে গুলে খেল পেয়েছিল। সে একটা ডিগ্রির প্রয়োজনও বোধ করেনি যে আমার আই নিড এ ডিগ্রি। তবুও তার বাবা মা বলছেন যে আমরা তাদেরকে 1 বছর গ্যাপ দেওয়ার পরেও বুঝিয়ে টুঝিয়ে সে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছিল। একবার $1,000 অ্যাওয়ার্ড পেয়েছিল, একবার চায়না গেছিল এবং 20,000 টাকা মান্থলি হচ্ছে যে $20,000 একটা প্যাকেজে জয়েন করেছিল। কোনো জোকের ব্যাপার নয়। কিন্তু সেই ওপেনএআই ছেড়ে যাওয়ার পর যখন এই যে হুইসেল ব্লোয়ার হলো, অর্থাৎ যে ভুলটা হচ্ছে ওপেনএআই চ্যাটজিপিটিতে, এবং সেটা যখন সে প্রকাশ করে দিয়ে বললো এবং নিউ ইয়র্ক টাইমস সেটা প্রকাশ করে দিয়েছিল একটা পত্রিকা, এবং সেটার পরে তার প্রতি যে মানে বলা হচ্ছে এটা উনি যেটা বলতে চাইছেন যেটা এই টেক কোম্পানি একটা রিভেঞ্জ নিচ্ছে তার প্রতি। এবং এই যে এর যে ওনার স্যামুয়েল হ্যারিস অল্টম্যান, যে ওপেনএআই যে ওনার এখন স্যামুয়েল হ্যারিস অল্টম্যান, যে সঙ্গে করে নিয়ে হচ্ছে যে এটা শুরু করেছিল কি বলে এই ওপেনএআই শুরু করেছিল ওনার এলন মাস্কের সঙ্গে, এলন মাস্ক যেখান থেকে পরে চলে যায়। তো সেটা এই অল্টম্যানের একটা মানে ষড়যন্ত্র, এবং এটা বলা হচ্ছে মানে ঘুরিয়ে বলছেন যে এই টেক কোম্পানি তারাই এই মার্ডারটা করিয়েছে এবং পিছন থেকে তাকে ধাক্কা মেরে মার্ডারটা করিয়েছে। এবং এই কথাটা কিন্তু তিনি প্রায় পরোক্ষে বলেছেন, খুব সরাসরি দায়ী করেনি কিন্তু বলেছেন। এবং আবার একটু অংশ শোনাচ্ছি, তারপর শেষের দিকে যাব, শুনুন কীভাবে পরবর্তীকালে ইন্টারভিউটা এগিয়ে চলেছে ধীরে ধীরে। তো আমি ভাবছি মাঝে মাঝে একটু করে শোনাই, তারপরেই বলবো আর কি। A month later, he was dead. That's not just it. On November 18th, New York Times named my son as custodian witness. Custodian witness is very, very important. He had the documents against OpenAI. That was on 18th. 22nd, he just came back from vacation from LA and Catalina Island the same night. They have attacked him and killed him. Killed him. Tell us about what the New York Times wrote on November 18th. He had these documents. What were the documents? We need to get the documents from New York Times. It's a sealed document. It's not open for public. But we need to become like the estate administrator. My husband will be the estate administrator end of this month. Then we will go and acquire that data. What documents they were. At the moment, we don't have information. But you know, because you read it in the New York Times, that your son had given journalists papers that he says implicated OpenAI in crime. Yes, and also on December 2nd, Suchir had an interview planned with Associated Press, Matt O'Brien. On December 2nd, Suchir did not attend. 3rd, they called on his phone. By then we had his phone, my husband took phone call, and he found out that Suchir wanted to take legal action against OpenAI. He wanted to give the witness. By then, this news was not out yet that Suchir was a custodian witness, but we got it. Then all we did was hurrying up the second autopsy, private autopsy. Moment we heard that this was his initiative and he didn't make it to do that. So to bottom line it, it sounds like your son, who's your only child, by the way, and I'm really sorry about that. Your son was in a position to really threaten OpenAI. Well, it's not, his intent was not to threaten. He just cared about people. He cared about humanity. He writes in his article in New York Times as well as a publication. He believes the way the AI is currently without any regulation is a harm to humanity. He stood up for a cause and he lost his life for a cause. He's a martyr.
Obviously, he's a martyr, and then he never hesitated. He put his life at risk. So the official cause of death is suicide. You're his mother. Clearly, you spoke to him a lot. Did you get any indication that he was depressed? No, he just came back from vacation. He had a very active lifestyle. When we had his memorial service, many of his friends came and they gave the details of when they met him and how many times they met him after he left. He was visiting family. We were going out for dinner, lunch. He was fine. And more than anything else, he had concrete career plans. Yes. And interviews scheduled, and he had things on his to-do list. Did he ever suggest to you, say to you, that he felt his life was threatened? Was he worried? He had concrete plans. He wanted to do some work for humanity. That's the last day when we spoke. Last conversation with Suchir in person was that. He had a non-profit in mind. And he didn't want to take the salary for his work. He said, Mom, I have enough resources. I don't even need to get paid. I want to serve humanity. And he wanted to work in neuroscience and machine learning combination. Using that, I think I've seen on his desktop one of the project for future of doctor visit. Since we haven't unlocked his email and laptop yet, we have to discover that. But we know, he discussed with me, it's a 1 year plan. He said, give me a 1 year time. You'll know everything. Lawsico offers a judiciary training. বুঝতে পারছেন, মাঝে মাঝেই মানে আমি তো ভিডিওটা শোনাচ্ছি এবং শুনছি আপনাদের কাছে। আমি তো একবার শুনেছি পুরোটা। তো মাঝে মাঝেই তো ইউটিউব যেমন হয়, ইউটিউব এক একটা করে আপনার দিয়ে দেয়, কী বলে, মানে অ্যাড দিয়ে দেয়। সে অ্যাডগুলো মাঝে মাঝে এসে যাক। আমি আবার খানিকটা মাঝের দিকে এলাম স্কিপ করে করে, কারণ পুরোটা তো অনেকক্ষণ সময় লাগবে, এটা আপনাদেরও ধৈর্যচ্যুতি করবে। তবু বিশেষ বিশেষ অংশগুলো আমি আপনাদেরকে একটু করে শোনাচ্ছি, বা শেষ পর্যন্ত শেষ অংশটুকু একটু করে শুনে আমি ভিডিওটা শেষ করব। আপনি একটু শুনুন, তারপরে আমি অল্প করে সেটা আমি যতটা বুঝেছি বা বুঝতে পেরেছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। Foul play. Proper formalities were not followed, and the next day they released the body within 24 hours without doing the complete autopsy. They removed the bullet, they did a CT scan, just returned the body to us. Then we just checked with the funeral home and we discussed with them, and then they also said, looks like, doesn't seem normal, there's something very unusual here, you should do a second private autopsy. That's The funeral home suggested that. Yes. And even we were thinking, both of us were also thinking, funeral home also suggested. We were shattered, obviously, right? We were completely shattered. We just didn't know what's going on. And seeing our son like that, and they said, like, his eyes are gone with the gun wound. Don't see his face. We couldn't see him. But the fact that the বুঝতে পারছেন, মানে কীভাবে মারা গেছে তার একটু ছোট্ট করে বর্ণনা দিচ্ছে আর কি। যেখানে পড়াতে গেছিলো ফুনেরাল হোম, তারা বলেছে এটা সেকেন্ড অটোপসি করান। ওরা নিজেরাও ভাবছিল সেকেন্ড অটোপসি একটা করায়, এবং সেই হিসাবে সেকেন্ড অটোপসি করে যেটা জানা গেছে, অর্থাৎ গভর্নমেন্ট যে অটোপসি করেছিল, অর্থাৎ পোস্টমর্টমটা করেছিল, সেই রিপোর্টের সঙ্গে যে সেকেন্ড অটোপসি যেটা করেছিল সেইটা কিন্তু মিলছে না। সেখানে তারা অনেক অ্যানোমেলি, অর্থাৎ একটা পার্থক্য ধরা পড়ছে। অর্থাৎ যারা এটা সুইসাইড কেস বলে চালানোর চেষ্টা করছিল, কিন্তু ওখানকার ব্যবস্থাপনা তো অনেক উন্নত, আমাদের দেশের মতো তো নয়। ওখানে অর্থ দিলে আরও বিকল্প অনেক ব্যবস্থা আছে। তো বাবা মা টাকা খরচা করে একজন সেকেন্ড ডক্টর এবং অটোপসি সেন্টারকে অটোপসি করিয়েছিল। সেখানে কিন্তু একটা ভিন্ন রিপোর্ট বেরিয়েছে, এবং তারাও মনে করছে দিস ওয়াজ নট এ কেস অফ সুইসাইড, দিস ওয়াজ এ কেস অফ সাপোজ টু বি আ মার্ডার, এবং মার্ডার বাই সামওয়ান হু পুশড হিম ফ্রম দ্য ব্যাক অ্যান্ড ফেল হিম অন দ্য গ্রাউন্ড অ্যান্ড লাইক দ্যাট। তো এভাবে যে কীভাবে তাকে ঠেলে ফেলেছে পিছন থেকে, এটা ওরা মনে করছেন পুরো ইন্টারভিউটার মধ্যে যেটা উনি বলেছেন আর কি। আবার খানিকটা স্কিপ করে আপনাদের একটু শোনাই, তারপর আমি শেষের দিকটাই যাব। আর দুটো বা তিনটে পয়েন্ট, অন্তত দুটো তিনটে একটুখানি শুনিয়ে তারপর বলবো আপনাদের। Angle. We wrote all of this to them. We just had them to reconsider it and do the investigation. পুলিশ কিভাবে ইগনোর করেছে? Chief of police apparently has agreed to do investigation, but medical examiner stopped it. He said, no, this is suicide. And their attorney came back and said what they said was, oh yeah, the angle looks different, so what? It's a suicide. a man shooting himself in the forehead from a downward Huh. angle. Yeah, okay.
I'm not even sure if that's possible, but We're going to demonstrate that. We just ordered a dummy gun. We're going to create a dummy of his size and we're going to demonstrate using the VR or using the video. We're going to demonstrate to people it's not possible. who is the medical examiner who refuses to reconsider a pretty obviously silly explanation for this? His name is David Hellman. David Hellman Yes. is the San Francisco medical examiner. But he has been covered by David Sewell, who's the executive director. Every time we call, it's him. And even the news report is given by David Sewell. There's no foul David play, they Sewell. say. And who is David Sewell? He's the executive director of medical examiner's office. He is the one who's holding on to suicide despite of seeing all the evidences. He wants to declare it only suicide, nothing else. What does he make of the bloody wig and the blood splattered in the bathroom when your son was not found in the bathroom? Like, how does he explain that? He didn't want to listen. ওই রুমের ছবি টবি সব দেখাচ্ছে, সেগুলো আমি আর বলছি না, সেগুলো আমি দেখছি না, আমি দুবার করে আমার দেখতেও খারাপ লাগছে। তো এটাতে একটা খুবই দুঃখজনক ঘটনা এবং একটা দুঃখজনক বিবরণ। তো এটা সবাই হয়তো ঠিক ইয়ে করতে পারবেন না, সেই জন্য আমি আর ওটাকে যাচ্ছি না, আমি শেষের দিকে যাচ্ছি। শেষের একটুখানি পয়েন্ট এবং লাস্ট পয়েন্টটা দিয়ে আপনাদেরকে এটা শেষ করবো। Maintain that is his biggest concern. He being kind of like an architect inside, he knows in and out of ChatGPT. What happens next? So if my son were alive, he was planning to bring a competition to OpenAI. He was working on a medical startup. I even checked with him, how do you think it's a competition? Not directly, Mom, it's an indirect competition, he said. He would have been a great humanitarian. He would have done a lot of causes for humanity with the concerns he had. We lost a great human being, not just my son, who would have made a big difference to the world. Now, what we want is we want justice. We want death sentence to the one who killed my son, as well as the imprisonment for people who are behind it. We don't know who it is, but we want to know, and we want to know what my son stood against and take actions, at least in honor of him, at least do something that he stood for, and, let his soul be at peace. What happened to the piece of wig found on the floor soaked in blood in your son's apartment? Where is it? It's still there. We didn't pick it up because we want police to go and look at it. It's in the apartment right now? Nobody came to do the investigation. We have the apartment keys. Nobody came to do the investigation. We have been requesting police. It's sitting there right now. Yeah, still there. We didn't pick up anything because it's crime scene evidence. But no one's investigating it as a crime scene. No. In fact, our attorney said up to December 31st, these people will retain the apartment. In fact, we are paying the rent and we are maintaining the apartment as is because we want someone to come and investigate all these things with so much evidence. If medical examiner still calls it suicide, this is an ethical question, the regulatory question. এথিক্যাল কোশ্চেন এবং রেগুলেটরি কোশ্চেন। ওরা এখনো ঘরটাকে সেইভাবে ধরে রেখেছে, ঘরটা ছাড়েনি, যে কোনো সময় যদি এফবিআই ইনভেস্টিগেশন সত্যিই শুরু হয়, Your technical তাহলে যাতে skills এসে হচ্ছে get কি you যে জিনিসটা hired. পায় কিছু আর কি, অর্থাৎ মানে বিষয়গুলো সেখানে গিয়ে তারা হচ্ছে যে খুঁজে পায় যে কি ব্যাপারটা হচ্ছে না হচ্ছে। এখন এবারে লাস্ট পয়েন্টটা শোনাচ্ছি যে ওনাদের যে নিজেদের যে লাইফের একটা রিস্ক আছে, সেই রিস্কটা নিয়ে উনি কি বলছেন আর কি। How did you put his life at risk? If he was a custodian witness, why didn't you give him protection? Why was he left alone? Right? What kind of protection did you have for speaking truth? Costing his life? Well, I think most Americans, like you, would not even consider the possibility you'd be murdered over something like this. The penalty you would assume would be, having trouble getting another job, but Yeah. getting killed in your apartment. And your son, I know I've asked you, so I want to make totally clear, he never mentioned being followed or feeling threatened or anything like that. Actually, I do have some observation. After New York Times article came, he didn't want us to visit. He would come home and avoid me going there. And he would also come during the weekday, not the weekend. I want to investigate why. Was he already under some kind of someone was following him or something? I was about to demand him an answer, but he's no more. Slowly, with an adult son, how much can we push him each time we visit? I just made sure he's eating well and he's healthy and he has strong plans, he has hobbies, all of those things. But this kind of information, why are you coming in the weekdays?
didn't get a chance to push him. He was going to come for Thanksgiving, and that's when I would question him. I thought he wasn't even alive till then. We didn't have enough time. Thank you for telling us this story. Thank you for hosting us. We want Americans to know what happened and why has this been covered by news media, why no one is talking about it, why they want to repeat like parrots what medical examiner is saying, why they don't want to stand up for truth. Why? Are we so sold out for this tech lobbying? Is there any regulation on the amount of money they can spend for lobbying? Right? It's indirect bribe, right? So they're all sold out. Can't we do anything? I'm an American citizen too. And this is totally disappointing. Like, a reporter came home, he took the pictures, he wrote the article, and when I mentioned OpenAI's name, there was so much fear in him. He was scared. So the tech companies, they're controlling and they're turning out to be mafia, controlling the government, controlling the news media. What more harm do we want from them? Do we public, do we need to live in safety or do we need to live in fear? What are we doing? Why are we quiet now? Now that an innocent life is gone, we are seeing so much going on. Why are we quiet? Why can't we start Justice for Suchir movement? Why can't we do rallies? Why can't we go on a non-stoppable movement until we get the justice, until we get the punishment? I'm calling out to all Americans to stand with me. We want to do rallies all over America. We want to do vigil all over America. And we want to enforce FBI investigation and punish the culprit. I hope this helps. তো এই যে আপনাকে শোনালাম, এটা একটা মায়ের কান্না, যে একটা তার অত্যন্ত যে ব্রাইট ফিউচার সম্পন্ন একটা পুত্র সন্তান কিভাবে অসময়ে চলে গেল, এবং তারা তার বিচারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে আমেরিকার মতো দেশে, যেখানকার তারা নাগরিক এবং তাদের ছেলে ছিল সেখানকার বর্ন সিটিজেন, অর্থাৎ তারা মাইগ্রেট হয়ে ওখানে গেলেও তারা সেখানে যাওয়ার পর দীর্ঘদিন পর হয়তো ওখানে বোধ হয় 12 বছর না 14 বছর পর নাগরিকত্ব পাওয়া যায়, গ্রিন কার্ড পাওয়া যায়, আমি এটা শুনেছি। তো ফলে তাদের যে একটা অত্যন্ত মেধাসম্পন্ন একটা সন্তান চলে গেল, এটা তাদের কাছে খুবই দুঃখজনক। এটা আজকেও, গতকাল থেকে শুরু হয়েছে এবং আজকেও এই ট্রাকার কার্লস্টনের শোয়ের পর আমি দেখছিলাম ইন্ডিয়ান সব মিডিয়াতে এটা আলোচনা করছে। ওখানকারও বিভিন্ন মিডিয়া আস্তে আস্তে যারা এত ইগনোর করছিল, তারা আমেরিকান বিভিন্ন মিডিয়া আমি দেখছিলাম, দিয়া টিভি, তারাও একটা ইন্টারভিউ নিয়েছে বাবা মার নিয়ে, বালাজি রামমূর্তি এবং পূর্ণিমা রাও দুজনকে পাশাপাশি নিয়ে ইন্টারভিউ করছে, এবং এটা একটা বিশাল মুভমেন্ট আগামী দিনে দাঁড়াবে আমেরিকার বুকে, এবং এর একটা জাস্টিস, এর একটা বিচার, নিশ্চয়ই সুবিচার আগামী দিনে পাওয়া যাবে বলে সবাই আশা করছে, এবং সেরকম একটা মুভমেন্ট দাঁড়াবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন সবচেয়ে অপেক্ষার বিষয় যেটা, সেটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আগামী যে 2 দিন পরে, আজ 17 তারিখ, 18, 19 তারিখ পরে 20 তারিখে তিনি ওভাল অফিসে গিয়ে জয়েন করার পর তিনি এই বিষয়টা নিয়ে FBI ইনভেস্টিগেশনে দেন কিনা, সেটা একটা দেখার বিষয়। এলন মাস্ক এটাকে কিন্তু টুইটারে ভীষণভাবে এই যে ট্রাকার কার্লসনের যে পডকাস্টটা, এই পডকাস্টটা কিন্তু এলন মাস্ক শেয়ার করেছে, এবং তিনি যে হেডিংটা দিয়েছেন মাথাতে এসে লিখেছেন আনবিলিভেবল। আমি দেখছিলাম সকালে, ওটা দেখি আমি এক্স খুলে দেখছি এলন মাস্ককে আমার ফলো করা আছে, তো উনি এই ট্রাকার কার্লসনের ভিডিওটাকে পোস্ট করেছেন, এবং পোস্ট করে সেখানে পড়ে লিখেছেন আনবিলিভেবল। তো অর্থাৎ এলন মাস্ক যদিও এইটাকে সাপোর্ট করছে ইনডিরেক্টলি, তো দেখা যাক আগামী দিনে এইটার সত্য উদ্ঘাটিত হয় কিনা, এবং আমরা এই সত্য আমরা জানতে পারি কিনা। এটা বিদেশে হলেও এটা ইন্ডিয়ান মিডিয়াতে ভীষণভাবে খুব আলোড়ন ফেলে তুলেছে, যার জন্য আমি ভিডিওটা আজকে আপনাদের করলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।